নমস্কার, আদাব। আমি সঞ্চিতা, আবার এসেছি আয়নের টিভির পর্দায় আয়নের প্রিয় মুখে। আজকে আমার প্রিয় মুখ কে সেটা বলা না ভীষণ একটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কিছু মানুষ পাশে থাকলে নিজেকে কিরকম একটা উদ্বুদ্ধ লাগে না, ইন্সপায়ার্ড লাগে। সে থাকলে তার একটা আলাদা গন্ধ সে যেন ছড়িয়ে দিয়ে যায়, সেরকমই একটা মানুষ। ছোট্ট একটা মেয়ে, অসম্ভব অসাধারণ কণ্ঠের অধিকারিণী, মিউজিক্যাল সেন্সেশন, কলকাতার সায়নী। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমার ডাকে এক কথায় এত কাজ ছেড়ে আজ এসেছো আয়নের প্রিয় মুখে। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতাদি। প্রথমেই আমি বলি যে আমার নিজের ভীষণ ভালো লাগছে। প্রথমে ভাবছিলাম যে বিভিন্ন কনসার্টের মাঝে হয়তো আসা হবে না, বাট এই অনুষ্ঠানটা এত স্পেশাল। এবং এটা এই কারণে স্পেশাল কারণ আমার মনে হয় ইউকেতে বসে এটা মনে হয় প্রথম অনুষ্ঠান যেখানে দুই বাংলার একটা মেলবন্ধন আমরা দেখতে পাই, এবং সেটা একটা অন্য দেশে বসে। অ্যাকচুয়ালি এটা তিনটে দেশের একটা মেলবন্ধন। তো দিস ইজ সো ইউনিক। আমার যতই ব্যস্ততা থাকুক, আই এম সো হ্যাপি, আই এম রিয়েলি অনার্ড বিং হিয়ার। আমার যেই মুহূর্তে জানি তুমি দুদিন বাদে চলে যাবে, আমি তোমাকে আই কান্ট অ্যাফোর্ড টু লুজ ইউ। কারণ আমি না আমার এই প্রিয় মুখে এবং আমার দর্শকদের ভীষণ ভালোবাসি। আমার ইচ্ছে তোমাকে আমার দর্শকদের কাছে নিয়ে যাবো, কারণ তোমাকে জানার, তোমার থেকে এত কথা শোনার আছে, পৌঁছানোর আছে দর্শকদের কাছে, সেই লোভ আমি আজকে আর আসলে সামলাতে পারিনি। অনেক আড্ডা হবে, অনেক অনেক আড্ডা হবে, আর প্রচুর গান শুনবো। কিন্তু কবে 15 কি 14তে বোধহয় রিয়েলিটি শো যখন হচ্ছিল। আমার গান শেখাটা তো 20 বছর ধরে। সে তো আমি জানি, গাইছি প্রফেশনালি 10 বছর। হ্যাঁ, না আমি যখন তোমার রিয়েলিটি শো শুনতাম এখানে বসে, বিশ্বাস করবে আমার মনে হতো আমি কেন কলকাতা নেই, কারণ আমি তোমাকে ভোট করতে পারছি না। মনে হতো হাত পা বাঁধা, এই মেয়েটাকে আমায় জেতাতে হবে, ও আমার কলকাতার মেয়ে, আমার শহরের মেয়ে, আর এই এত সুন্দর গান গায়, মানে ভাবতে পারবে না। আজ তোমাকে পেয়েছি আমি, মানে এর থেকে সৌভাগ্য বোধহয় কিছুই নেই আমার। তুমি তো অনেক অনেক ছোটবেলা থেকে গান শিখছো, মানে প্রায় যখন বয়স, মানে হামাগুড়ি আর গান মোটামুটি একসাথেই এসেছে, স্কুল আর গান একসাথে, মানে হ্যাঁ, মানে 4 বছর বয়স থেকে গান শিখছো। তা প্রথম থেকেই কি তুমি পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শিখছো? হ্যাঁ, আমি আমার একদম প্রথম থেকেই পণ্ডিত অজয় চক্রবর্তী এবং ওনার স্ত্রী শ্রীমতী চন্দনা চক্রবর্তী, ওদের বাড়ির মেয়ে হয়ে ওদের প্রথম বাড়িতে, তারপরে পরবর্তীকালে শ্রুতিনন্দনে, তার পরবর্তীকালে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি স্কলার ছিলাম আমি 5 বছর। পুরোটাই 21 বছর আমি গুরুজির কাছে শিখেছি। এবং যখন আমি এসআরএ স্কলার থাকি, সেই সময় আমি আপ্পাজি, মানে বিদুষী গির্জা দেবী, উনি সদ্য প্রয়াতা, ওনার কাছেও শেখার সুযোগ পাই কিছুদিন। আচ্ছা, মানে তোমার ক্লাসিক্যাল দিয়ে শুরু, এবং মানে এত বছর ধরে ক্লাসিক্যাল শিখেছো, মানে তারপরে তুমি ঠুমরিতেও, মানে গিরিজা দেবীর কাছে, তো ওনার কাছে তো তুমি, ওনার কাছে বেনারসের ঠুমরি, আর গুরুজির কাছে পাটিয়ালা ঠুমরি। আচ্ছা, দুরকমই, আর খেয়াল তো শিখেইছি। আচ্ছা, তুমি তো বিভিন্ন রকম গান গাও, মানে তুমি শুধু ক্লাসিক্যাল গাও না, তুমি সুফি গাইছো, ঠুমরি গাইছো, কন্টেম্পোরারি গাইছো, রোমান্টিক গান গাইছো। তো আমাদের দর্শককে তুমি একটু যদি কিছু শোনাও, তারপর তো অনেক কথা বলবো, একটু আগে একটুখানি মানে গানটা শুনি। যে গান শিখে বড় হয়েছে, এরকম যখন একটা কথা নিয়ে আমরা শুরু করলাম, তাহলে সেই সূত্র ধরেই আমি বেগম আক্তারের একটি বিখ্যাত গানের 2 লাইন একটু গাই। জোছনা করেছে আড়ে, আসে না আমারও বাড়ে, জোছনা করেছে আড়ে, আসে না আমারও বাড়ে, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়,
লুটিয়ে রূপালি শাড়ি জোছনা করেছে আড়ি, আসে না আমারও বাড়ি, আসে না বাড়ি, জোছনা করেছে, জোছনা করেছে, জোছনা করেছে আড়ি। এত সুন্দর গাও তুমি, অনেক অনেক ধন্যবাদ। শার্নি, তুমি তো প্লেব্যাক অনেক দিন থেকেই করছো, তাই তো? কিন্তু ন্যাশনালি তুমি খ্যাত হয়েছো, মানে ন্যাশনাল লেভেলে ওই রিয়েলিটি শো যেটা হয়েছিল বিগ ভয়েস, তাই তো? বিগ গোল্ডেন ভয়েস, বিগ গোল্ডেন ভয়েস, বেনেড্রিল বোধহয় করেছিল। হ্যাঁ, তো সেখানে তোমার মেন্টর ছিল এবং জাজ ছিলেন শঙ্কর মহাদেবন, এবং সেখানে তুমি উইনারও হয়েছিলে, তাই তো? এবং তারপরেই তোমার একটা বিগ ব্রেক কাটি বাটি। তো ওইটা কি উইদিন দ্যাট থিং ছিল যে উইনার হবে সেই করবে, নাকি বিকজ তোমার জার্নিটা থ্রু দেখে? দুটোই, মানে অফকোর্স যেহেতু আমি শঙ্করজির সাথে এই গল্পটা বলি একটু, খুব ইন্টারেস্টিং গল্প। 2013-তে আমি বম্বে সেই সময় আর কি থেকে আমি যাওয়া আসা করি। আচ্ছা, হ্যাঁ, তো আমার প্রথম প্লেব্যাক 2012-তে। হ্যাঁ, তো প্রথম দিকের কাজগুলো হচ্ছে হনুমান.com, প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপর প্রলয়। তো এইগুলো বাংলা ছবিতে তখন আমি সদ্য গাওয়া শুরু করেছি 2012 থেকে। আচ্ছা, তখন খুব একটা রিয়েলিটি শোতে আমি বিশ্বাসী ছিলাম না। এবার আমি এমনি কলকাতা বম্বে যাওয়া আসা করছি, মাঝে মাঝে আমার মাসি ওখানে থাকতো। তো আমি 2014-তে একবার ওই সময় বম্বেতে আছি, সেই সময় আমাকে একজন খবর দিলেন যে শঙ্কর মহাদেবন একটা রিয়েলিটি শোর জাজমেন্ট করছে। তো আমি প্রথমে ভাবলাম রিয়েলিটি শো তো আমি যাবো না, তারপরে শঙ্কর যে যদি মানে ইফ হি ইজ ইনটু আ রিয়েলিটি শো আই শুড আই থিঙ্ক ডু ইট ওয়ান্স। হ্যাঁ, মানে ওনার স্টেচারের লোক যখন, বিকজ শঙ্করজির আমি খুব বড় ফ্যান। আমি এটা প্রথমে ভাবিনি যে আমি ওনার সাথে কখনো কাজ করতে পারবো বা দেখা করতে পারবো রাদার। তো আমি বম্বেতে থাকাকালীনই এইটার ব্যাপারে জানতে পারি। আচ্ছা, তারপরে আমি কলকাতায় এসে রেজিস্টার করি, আমার হোম টাউন থেকে রেজিস্টার করার কথা ছিল। তারপরে আমি কলকাতার কিছু রাউন্ডস, এটা রিলায়েন্স গ্রুপ করে। আচ্ছা, আমি কলকাতার উইনার হই ওখানে। তারপরে কলকাতা থেকে আবার যেরকম রিয়েলিটি শোতে হয় টপ 12কে মুম্বাই পাঠানো হয় অল ইন্ডিয়া বেসিসে। তো তখনও আমি মানে আমার এরকম হয়েছে, আমি যেদিনকে টপ 12 সিলেকশন হচ্ছে, আমি কলকাতা থেকে আমি যে বম্বে যাব সেটাও আমি জানতাম না। মানে আমি খুব ক্যাজুয়ালি প্রথমে রিয়েলিটি শোর ব্যাপারটা এঁকেছি। আমি তখন একটা চ্যানেলের একটা ইন্টারভিউ দিচ্ছি রাদার, আমি লাইভ ছিলাম তখন। তো বাইরে আমার মার কাছে ফোন আসে যে গতকাল এটা ডিসাইড করা হয়েছে, আগামীকাল আপনাদের বম্বে পৌঁছতে হবে। আচ্ছা, এত তাড়াতাড়ি? হ্যাঁ, মানে তার আগে তো মানে সমস্ত মানে অনেকগুলো রাউন্ড হয়, তো এবার যেহেতু অনেক মানে 91,000 এন্ট্রিজ ছিল, তো ওখান থেকে সিলেকশন হতে 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 এবার লাস্টে যেটা হচ্ছিল যে বিভিন্ন সিটি উইনার্সদের মধ্যেও 36 উইনার্সদের মধ্যে শঙ্করজি 12 উইনার্স বেছে নিয়েছেন। মানে কলকাতা থেকে বেছেছে না ওভারঅল? ওভারঅল অল ওভার ইন্ডিয়া। তো সেইটা হঠাৎ করে ডিসিশন না হয় যে কলকাতার তার মধ্যে আছে, মানে আমি আছি। তো ওটা আমি তখন একটা চ্যানেলে পারফর্ম করছি, তারপরে আমি এসে জানতে পারি যে আগামীকাল আই নিড টু স্টার্ট। তো আমি চলে যাই কিছু না ভেবেই। তো টেনশন ব্যাপারটা আমার কখনোই হয় না, তোমায় দেখেই বোঝা যাচ্ছে। আমি চলে যাই এবং ওখানে গিয়ে দেখি ভীষণ ভালো স্ট্যান্ডার্ড, কারণ ন্যাশনাল উইনার্স সবাই ওখানে 12 জন টপ 12। আই ডোন্ট নো ওয়াই সামহাউ রাউন্ডসগুলো হতে থাকে, আর একদিন দেখলাম যে আমি উইনার হয়ে গেলাম। তো উইনার হওয়ার পরে যেহেতু শঙ্করজিকে এত বড় একজন মানুষকে এত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি, এতগুলো রাউন্ডে বিভিন্ন জনরের গান আমি শোনানোর সুযোগ পাই, এই জন্য ওনার কাছেও আর কোনো ভয় থাকে না। হ্যাঁ, মানে কনফিডেন্টলি তোমাকে ওই ইয়েতে। তো এই জন্য খুব ভালো একটা মানে রিলেশন হয়ে যায় ওই থ্রুতে। তারপরে আই গট নকার আসান লয় 2015 কাটি বাটি, তুমি যেটা বলছিলে ইমরান খান আর কঙ্গনা রানাওয়াত, ওটাই আমার প্রথম বলিউড ডেবিউ। আচ্ছা আচ্ছা, মানে আমার বলিউডের প্রথম কাজ যেটা। তারপরে তো বম্বে যাওয়া আসা, কলকাতা বম্বে যা হচ্ছে আর কি। মানে কলকাতা কি ছাড়ার কোনো প্ল্যান আছে নাকি? নাকি মানে নট রিয়েলি, বিকজ আমি
পিএইচডি করছি মিউজিকে, আচ্ছা। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তো এই জন্য আমাকে ওখানে কিছুটা সময় কাটাতে হয়, মানে তুমি যাতায়াত করতে থাকো? যাতায়াত করছি আমি। আচ্ছা। এবং আমার মনে হয় মিউজিশিয়ান আর্টিস্টদের কোনো এরম হয় না, মানে এটা তো আমি বিদেশেও আমাকে আসতে হচ্ছে, মানে দেয়ার ইজ নো যে আমি এখানেই থাকবো। এবার আমি হোম টাউন, ওখানে বেশি সময় থাকবো এবং সারা বছরে ট্রাভেল করতে হয় আমাদের, তো কিছু করার নেই। আচ্ছা, একটা কথা বলো, তুমি যেহেতু দুটো জায়গায় কাজ করছো, ইনফ্যাক্ট 3টে, এখন তুমি ব্রিটিশ কাউন্সিলের হয়ে এখানে এসেছো, তো ডিফারেন্স তো আছে ডেফিনেটলি। ডিফারেন্সটা কিসের, মানে বম্বে, কলকাতা, লন্ডনে ডিফারেন্স? বাংলাদেশ, তুমি বাংলাদেশেও তো কাজ করছো, যদিও তুমি কলকাতাতে বসে বাংলাদেশের কাজ করো, তাই তো? তো কি ধরনের কাজ, তাদের ডিরেক্টরকে বলো কিংবা কম্পোজারের ডিফারেন্স আছে কিংবা টেকনিক্যাল ডিফারেন্স কি কি? আই উড সে কি এটার জায়গার ডিফারেন্স না, প্রজেক্টের ডিফারেন্স। মানে কলকাতাতে বসেও আমি 5 রকম প্রজেক্ট পেতে পারি। আমি যে এখানে ব্রিটিশ কাউন্সিলের সাথে এসেছি, সেটা হচ্ছে ইটস আ কোলাবোরেশন বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ মিউজিশিয়ানস। আচ্ছা, এটা একটা এক্সপেরিমেন্টাল কি বলবো কনসার্ট, ওকে, ইটস এ ট্যুর, কনসার্ট ট্যুর আমি বলবো, একটা কনসার্ট না, নাম্বারস অফ কনসার্টস। আচ্ছা। সো এখানে হচ্ছে যেটা আমরা বলি ফিউশন মিউজিক, হ্যাঁ, কোলাবোরেশন, এখানে সেটা হচ্ছে। বম্বেতে মূলত ছবির গান গেয়েছি, অ্যাড ফিল্মস গেয়েছি। কলকাতাতেও ছবি এবং ফিল্ম এবং নন ফিল্ম মিউজিক, কারণ আমার মনে হয় ছবির গান ছাড়াও আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন ধরনের গান, অ্যালবাম, সিঙ্গলস, কোলাবোরেশন এগুলো করা। আমি চেষ্টা করি সব সময় আমার চ্যানেল থেকে আমার দর্শকদের জন্য নতুন নতুন কন্টেন্ট, আবার নন ফিল্ম মিউজিক ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা কলকাতায় হয়। বাংলাদেশের ক্ষেত্রেও টেলিফিল্মস, ফিল্মস, অ্যাড ফিল্মস, খুব ভালো ভালো কাজ হয় বাংলাদেশে। আমি সম্প্রতি একটা কাজ করলাম, গ্রামীণ ফোন, ওর জিঙ্গলটা আমি গাইলাম। আচ্ছা, খুব সুন্দর, মানে ওদের ডিরেকশন ভীষণ ভালো এবং ওরা খুব ক্রিয়েটিভ। ওটা সুর দেবজ্যোতি মিশ্র করেছে, করেছে। আচ্ছা, এছাড়াও গাংচিল মিউজিক, যেটা বাংলাদেশে অত্যন্ত নামকরা রেকর্ড লেভেল, ওদের সাথে আমি দুটো কাজ করেছি, দুটো বাংলাদেশি টেলিফিল্মে গেয়েছি। আসিফ ইকবাল জি, উনি খুব ভালো লেখেন, খুব বড় লেখক। ওনার কথায় মনে হয় দেশের বিভিন্ন দেশের লোকের সাথে যত কাজ করি অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয় একজন আর্টিস্টের জন্য, নতুন অভিজ্ঞতা। এবং ব্যক্তিগতভাবে যেহেতু তোমায় আমি বললাম এটা আমার দুর্বলতা, আমি বিভিন্ন জনরা ট্রাই করতে চাই। আমি একটা স্পেসিফিক খালি জনরা না যে আমি খালি খেয়াল শিখেছি মানে খেয়ালই গাইবো। আই এনজয় সিঙ্গিং ডিফারেন্ট জনরাস, মানে আমি আর.ডি. বর্মনের গানও গাইতে ভালোবাসি, আবার আমি 1 ঘন্টার খেয়াল গানের অনুষ্ঠানও করি, আবার ছবিতে নায়িকার ভূমিকায় গানও গাই। আচ্ছা, সেটা ইউ আর ভার্সেটাইল সিঙ্গার বেসিক্যালি, তুমি অ্যাবসলিউটলি। আই ডোন্ট নো, সেটা তো দর্শকরা বিচার করবে। না অবশ্যই, আমি দর্শকের ইয়ে থেকেই বলছি, মানে অ্যাবসলিউটলি ভার্সেটাইল। তো তুমি একটা ছোট্ট করে শোনাবে নাকি একটু অন্য কিছু, মানে আর.ডি. বর্মন বললে এটাও শোনাতে পারো কিংবা? হ্যাঁ, খুব প্রিয় একটা গান আমার। করো। চলে হি জানা হে नजर चुरा के यूं क्यों थामी थी साजन तुमने मेरे कलाई क्यों, हाँ चले ही जाना है नजर चुरा के यूं क्यों थामी थी साजन तुमने मेरे कलाई क्यों, किसी को अपना बना के छोड़ दे ऐसा कोई नहीं करता, बाहों में चले आओ, बाहों में चले आओ, हाँ हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या पर्दा हो, हमसे सनम क्या पर्दा। অ্যামেজিং, এক্সিলেন্ট। শানি, অনেক গান শুনবো, আমি একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি। দর্শক বন্ধু, জমে উঠেছে আমাদের আড্ডা, গান শুনছি, আরো গান শুনবো, অনেক গল্প করবো, সঙ্গে থাকুন ব্রেকের পরে।